হাত কেমনে যে এইভাবে উঠে দেখলাম আপনার পায়ের এই যে নিচে কি পিঠে, এখানে পিঠে, তারপরে আবার এই দুই সাইডে। কতক্ষণ পর হচ্ছে আমি মনে হয় লাইক কি বলবেন, প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে শব্দ দিয়ে যায়, যেটা আঞ্চলিক ভাষা বলে কানই হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম পুরানো কাপড় পরে ঘুমাই। তো আমার একটা এই পোলো শার্ট পরে আমি ঘুমাইছিলাম, আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু বাচ্চা হচ্ছে এমনিতে রাতেই করে তো প্রস্রাব করে দিচ্ছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায়, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে, ঘুম আমি পড়ি নাই, তার আগেই যে দরজার ধাক্কা ধাক্কি আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি, আমি কি করব বুঝতে পারছিলাম যে কি কোথায় লাভ দিব, কোথায় হাইড করব, কিচ্ছু তো করার নেই। তখন আর হাইড করা যাবে না, গ্রেপ্তারি হতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোনগুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো, এর মধ্যে তারা দরজার ধাক্কায় দিতে দিতে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল, সে কল লিস্টটা ডিলিট করতেছিলাম, কয়েকটা মেসেজ যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম। এর মধ্যে যখন ঢুকে পড়ছে তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে, কাপড় থাকে এক পাশে মানুষ রাখে, তখন আমি চিন্তা সব করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপড় এইগুলো খোঁজ করবে না, তখন আমি একটা কাঁথা বাজ করে এই ফোনটা ঢুকেছি আর কি। আর আমার একটা ফোন মাঝখানে যাই হোক, ওটার মধ্যে ইনফরমেশন ছিল, বাট 2 দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কিছু নষ্ট হয়ে গেছিল, ওইটা ফোন তো দিবি। আর একটা ফোন নিছি যেটার সাথে কিছু নাই, মানে ফোন জিজ্ঞেস করছি কোনটা কয়টা ফোন ইউজ করো, আমি বলছি 2টা, এই 2টা, কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি। তো এই 2টা নিয়ে গেছি, যেটা ওই যে আপনার ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওটা তো খুলতেই পারেনি। তো আমি বলছি ভাই এগুলো আপনার নষ্ট করে বলেছেন, আমি তো একটু ভালো ফোন ছিল। আরেকটা যেটা নিয়ে এসছে ওইটার মধ্যে একটা বিদেশি সিম ছিল, তো কেমনে জানি ওই সিমও আর ওই ওপেন করতে পারেনি। তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলেই গাড়িতে উঠেই কিন্তু আমাকে যেটা জম টুপি বলে, কালো টুপি পরেছে। অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করি নাই, তখন আসলেই মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব কি বলবেন মনে হচ্ছে মানে ছটফট করতেছে, এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি। কালো টুপি পরে আমি মানে হচ্ছে আমার মাঝখানে বসেছে বামে একজন, ডানে একজন, এবং তারা র্যাবের লোক ছিল, তাদের জেসারে তো দেখা যাচ্ছে, আর নিচ পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি। তো উঠেই লকটক করেই হাই সাউন্ড মিউজিক দিয়ে দিয়েছে গাড়িতে, আজব তো মিউজিক দিয়ে দিয়েছে। তখন আমার একরাম, কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে, যে আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয়, তো আমরা হয়তো যে মিউজিক দিয়েছে যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরা মুড়া ফলাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড কোনো দিকে না যায়, এটা করবে। তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তওবা করে দোয়া দুরূদ পড়তেছি, যে যাক আল্লাহ যে মাফ করুক, যে মাইরে ফেলে তো ফেলাইবে। পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় যাচ্ছে আমি জানি না, তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে যেখানে রাখলো ওই যে আপনারা দেখেছেন আমি কথাগুলো পাবলিকলি খুব বেশি বলি নাই, ওই রকমই যেটা হচ্ছে কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো, বেডও ফালানের মতো না, একটা জায়গা, আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে। রাতে আবার আমাকে নিয়ে ইনজেকশন দিচ্ছে, তখন আমি বললাম কিসের ইনজেকশন, আমি খুব ভয় পাচ্ছিলাম। তো একবার আবার আমার চোখ তো বাঁধা, একবার আমি একটু দেখতেছিলাম যে ইনজেকশন দেয় কারা। আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছে, আমার আবার ঠাস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে, যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন, তখন আর আমি উঠাই নেই। তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছে, তারপর তো ইনজেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না, উঠাইলো, স্যার আসছে কথা বলবে, কারণ তুই বুঝতেছিস না রাত না সকাল। তারপরে জিজ্ঞাসাবাদ, এক টিম আপনার প্রথম তো 2 দিন আমাকে করে নাই, তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে একটা টিম ছিল বোধহয় আর্মির ডিজিএফআই হতে পারে, এবং আরেকটা টিম হয়তো র্যাবের, এটা বাট আর্মির একটা টিম ছিল, তারা খুব পোলাইটলি কথা বললো, সম্মানের সাথে, যে আই নো ইউ আর স্ট্রং ম্যান, 2-4 লাইন ইংরেজিতে বাংলায় বললো, সো তুমি একজন বোল্ডলি কথা বলো, আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা, এবং এই মেট্রো রেলের আগুন
এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে তোমাদের নেক্সাস, তুমি যদি অনেস্টলি বলো তাহলে আর আমাদের কোনো চর্চা করা লাগবে না, রেকর্ড আর অন আছে। না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি পড়ছো, তুমি জানো কিভাবে কথা বের করতে হয়, আমরা কিন্তু সেভাবে বের করবো। আমি যদি ওই রেকর্ড নিশ্চয় ওনাদের কাছে আছে, অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে, কারণ 111 ওবায়দুল কাদেরকে কালো কাপড় পরে চা খাওয়াইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে, এই ভিডিও তো পর ছাড়ছে, এই রেকর্ড আছে। কারণ পরিষ্কারভাবেই বলছি যে দেখেন আমি তো সরকার বিরোধী মানুষ, শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষও বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত। কাজী এই যে আমাদের একেবারেই ইন্টেনশন সবসময় ছিল যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি। তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেইভাবে নির্বিচারে মানুষ মারছে, এই যে অত্যাচার আপনারা আগুনের কথা বলেন, এগুলো আমাদের উপরে দায় চাপান, এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে। তো এগুলো বলার পরে তো বলতেছি ভালো, মানুষ শুনতেছে। পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠে দেখলাম আপনার পায়ের এই যে নিচে কি পিঠে, এখানে পিঠে, তারপরে আবার এই দুই সাইডে। কতক্ষণ পর হচ্ছে আমি মনে হয় লাইক কি বলবেন, প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে শব্দ দিয়ে যায়, যেটা আঞ্চলিক ভাষা বলে কানি হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম। পরে তো ওখানেই পড়ে গেছিলাম অনেকক্ষণ। আচ্ছা, আজানের পরে বলছি কত লং হয়, তার বলছে তো ডিটেলস বললে অনেক সময় লাগবে, আমি আগেই বলছি এই সমস্ত ঘটনা। তারপরে তো ওখান থেকে আমার তো বাসা থেকে জুতাও নিয়ে যেতে পারিনি, খালি পায়ে। আর ওই যে বলছি যে একটা পোলো শার্ট এক জায়গা থেকে ভিজা, বাচ্চা প্রস্রাব করে, সেটা ওই অবস্থায় ছিলাম। তারপরে ডিবি কার্যালয়ে মানে আমাকে যখন আনা হলো, তখন ডিবি কার্যালয়ে যখন নিয়ে আসা হলো, তখন আমি দেখতেছিলাম যে ডিবির অফিসাররা কথা বলতেছে যে আমরা নিব না, এইভাবে লোকজনকে মাইরা মুইরা লুলা টুলা কইরা দিয়ে যাইবে, তারপরে বিপদ হবে আমাদের, আগে ওকে চেক করো যে ও এটা নর্মাল কেস না। আমি কি ওর ঝামেলা আছে, আবার আমরা বিপদে পড়বো, ডাক্তার ডাকো। তখন সম্ভবত রাজারবাগ থেকে ডাক্তার ডাকছে, ওনাকে দিয়ে পরীক্ষা করাই আমাকে ডিবি নিয়েছে, মানে দায় নিতেছে, যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো ওরা ভাববে যে ডিবির কাস্টডিতে কিছু হয়েছে। তো তারপরে তো ডিবির কার্যালয়ে গিয়ে ছাত্র দলের অনেক নেতা কর্মী পরিচিত দেখতে পেলাম, শিবিরের তারপরে মঞ্জু ভাই ব্যক্তিগতভাবে চেনে একজন লোক আছে আমাদের, ওয়াইলিশা নাইম ভাই, তারপরে বিএনপির পরে দেখি খসরু ভাই, নজরুল ইসলাম খান, রিজভি ভাই, পরে পর্যায়ক্রমে অনেককে, আন্দালিব রহমান পার্থ ভাই থেকে শুরু করে মিল্লাত ভাই বিএনপির অর্থ সম্পাদক ছিল, টুকু ভাই, এনি ভাই, অনেকেই চলে আসে। তো ওইখানে এইটা আমার চেয়ে সবচেয়ে, এখানে আমরা রিজভি ভাই একই রুমে ছিলাম, পার্থ ভাই একই রুমে ছিলাম, তারপরে জহিরুদ্দিন স্বপন ভাই একই রুমে ছিলাম। সো মানে দে আর দ্য উইটনেস যে আমার সাথে কি হয়েছে, কারণ আসলে আমাকে তো এইভাবে কখনো আটকাতে পারে নাই। ছাত্রলীগের যারা অফিসার ছিল ওদের একেবারেই ব্যক্তিগত ক্ষোভ ছিল আসলে। এবং যেটা বললাম আপনি একবার, কিন্তু এই যে জাফর ভাই বলেছিল যে যেদিন শেখ হাসিনা ওই যে বিদেশিদের ডেকে নিয়ে মায়াকান্না দেখালেন, ওই মেট্রো রেলে ভিজিটে গেলেন, করেন, ওই দিন আসলে আমাদের সবাইকে ব্যাপক টর্চার করছে, একেবারে সিনিয়র নেতাদের সবাইকে। এবং একটা পুলিশ অফিসার, আমি তারে বলছিলাম যে ভাই আমি আসলে এই দুপুর বেলায় পিটমিট এগুলো রক্ত জমে আছে, আমি মানে হচ্ছে ওই পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় একটা গল্পের মতো, যে একটা কিশোরী ছিল, তাকে নাকি ধর্ষণ করা হচ্ছে পালাক্রমে, তখন তার মা বলছিল যে বাবা আমার মেয়েটা ছোট, তোমরা একটু করে আসো, হ্যাঁ মানে একটু লাইক উনি বুঝেছে একটু আস্তে আস্তে গ্যাপ নিয়ে আসো এরকম। তো আমি আসলে কি বলবো, ধর আমি ভাবছি যে আমার তো এর আগে ঘটেছে, শরীরে যদি যেটা বলে মাসেল শেষে যায়, যেটা বলে স্যাসামাইড, এটাতে মাসেল ইনজুরি হয়, ওটা থেকে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হলে তখন আদার্স অনেক ধরনের জটিলতা তৈরি হয়। তবে আমার অবস্থা তো অনেকখানি আমি টের পাচ্ছি যে ওই রকম। তখন আমি বললাম তাহলে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে, আপনি যদি এক্সকিউজ করেন, তাহলে সকালবেলাও চাইলে আপনি আমাকে ডাকতে পারেন। তখন একজন আর কি বললো যে ঠিক আছে, ওরা কিছু বলা লাগবে না, কিন্তু ওদের মধ্যে তো একাধিক টিম থাকে। উনি চলে গেল, কথাবার্তা বলে আরেকজন এসে ঠিকই যে হাত উঠাও, তো আজকে আমি তো চোখ তো বাধা, বুঝতে পারি না, বুঝছি কিছুর সাথে হয়তো ঝুলাইছে। তারপর আবার পা নিচে, পাও আপনার মানে হচ্ছে বাধা। তারপরে তো ওদের তো মাইরের সিস্টেমগুলো এইখানে যেটা একটু পেশি থাকে এখানে বা নিতম্বে, মানে ওদের তো পজিশন আছে। তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসানোর জন্য বললো যে বসো,
ওইটা ছিল আবার বসা মাত্র আবার লাভ দিয়ে, ওটা ছিল আই থিঙ্ক শকিং চেয়ার, ওইটার সাথে ইলেকট্রিক সেট করা ছিল। আমি তো প্রথম দফায়, আমাদের 2 দফায় 5 দিন 10 দিন রিমান্ড হয়েছে। আমি তো প্রথমবার, আমি তো ওই যখন দেখেছি যে কিছু সাংবাদিকরা, যদিও তখন ওটা ম্যাক্সিমাম মোজো সাংবাদিক ছিল, মেইন স্ট্রিম মিডিয়া ছিল না, আমি তো এর মধ্যে থেকে বলছিলাম যে ইন ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক ফুটবল, বিকজ অনেকে সিনিয়র নেতারা বলছেন, এবং এইটা দেখে আসলে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা টুকু ভাই, বিএনপির তখন ওই এনিভে অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত পরে আসে, একটা সুন্দর জামা আয়রন করা, মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না। এইটা নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসী করার জন্য, এনকারেজ করার, উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়া দরকার, যে পলিটিক্স, রাজনীতিবিদরা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে, বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাইতেছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, প্রস্রাব করলে কিন্তু এটার সাথে তার মানে হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক করার জন্য, তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমার ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চায় না, মানে মেন্টালি করা, যে এর চেয়ে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারে দেখায়, বা দ্যাট মিনস আপনার সাথে অনেক সিনিয়রের সাথে এরকম হয়েছে। তো তারপরে যেটা বলছেন, একজন অফিসার এই কোন একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে, তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে এবং বেস্টের অসীম ভাই, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, একই হ্যান্ডকাপে বেঁধেছে, মুখে হুমকি দামকি দিয়েছিল যে এগুলা না, আপনারা এগুলা করেন, হ্যাঁ আমরা জানি, বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেনি, এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করা লাগে, ওই হাজিরা উনি ডেকে নিছে। তারপরে ওনার যে এসআই থাকে বা জুনিয়র অফিসার, ওই অফিসার ওই দিন কিছু করেনি। তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল, ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো, হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, তো আপনারা একটু নিচে খোঁড়াই খোঁড়াই হেঁটে যান, মানে উনি বলতেছিল। তো এটা বলছে এই কারণে যে আসলে আমরা ঢালাওভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না। আমরা কিছু ক্ষেত্রে মানবিক পুলিশ, যেমন গলা ব্যথা হয়েছিল, অনেকে গরম পানি এনে দিছে। আবার ওইখানেই একজন এডিসি ছিল, অ্যাডমিন, তার নাম শাহিন সাহেব, বাড়ি ছিল চাঁদপুরে। মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করে, যে ওখানে অফিসার, ও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিএনপি রিজভি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন, একটা পার্টির সিনিয়র মহাসচিব, অনেক এক্স এমপি টেমপি, ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে দিত, মানে এমন ভাবে বিহেভিয়ার করতো। নিপুণ রায় মহিলা মানুষ ছিল, ওনার একটা অপারেশন হয়েছে, তো উনি এই আপনার এমনি ওইখানে তো দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয়, উনি বসে থাকতে পারছেন না, উনি বলছিলেন একটা চেয়ারের করতে, এই কি আপনার অফিস নাকি যে আপনার জন্য চেয়ার করা হবে? তার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে একজন নারী, এবং উনি একটা সেন্সিটিভ অপারেশন করেছিল, শারীরিক অসুস্থ, ওনাকে একটা চেয়ার, এটা পলিটিক্যাল লিডারদেরকে এইটুকু অনার করে যে একটা চেয়ার ভিতরেই তো রাখছে, একটা চেয়ার একটু বসবে, কারণ উনি করতে পারছেন না। এমনকি রিজভি ভাই তো লাঠি ভর্তি হাতে, রিজভি ভাইকেও একটা চেয়ার পরে বোধহয় কোনোভাবে পরে এক পর্যায়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অন্যজন দিয়েছিল, শাহিন সাথে ছিল অ্যাডমিন, যার কাজ এটা দেখভাল করা। এত মানে রুড অফিসার ছিল। এবং আরেকদিন একটা ঘটনা ঘটেছে জুম্মার নামাজের সময়, জুম্মার নামাজের আগে আমাকে ওই অ্যাডমিন তার ডেকে নিয়েছিল। তো ডেকে নিয়েছিল, আমরা প্রথম দিকে কথাবার্তা খুব ভালো হচ্ছে, কি খবর তোমার, তো আমরা কোর্টে তুলছি, মানে যারা ডিবির কার্যালয় থেকে কোর্টে তোলা, তো তারা মনে করে কিছুটা মুক্ত হয়েছে, কারণ এইখানে থাকলে তো অত্যাচার, জেলখানায় তো অন্তত নির্যাতন নাই। তো কথাবার্তা বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম, তখন ওইখানে ওই অফিসার, আসলে ওনার নামটা এবং চেহারাটা আমার কিছুটা মনে আছে, সামনে সামনে দেখলে আমি চিনতে পারবো, এমনি নামটা মনে নাই, কারণ উনি জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে আসছে, মাথায় টুপি, একটা নীল শেডের পাঞ্জাবি ছিল। তো মানে বলতেছে যে ও এখনো দাঁড়াই রয়েছে কেমনে, এইটা বলেই কিন্তু ওদের হাতে তো এই যে গাড়ির যে মোটা যে লাঠি থেকে, আমার তো হ্যান্ডকাপ হাতে, তার হাতে লাঠি ছিল, সে ইচ্ছা মতো আমার আবার এই বিষয়ে কিন্তু আপনার পিটাইলো। তো
কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার মানে এটা বলছি যে আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আর ছাত্রদল শিবির অন্য সাধারণ কর্মী টর্মীদেরকে ফুটবলের মতো মনে করেন বলা, এটা যে তাদের সেন্সিটিভ জায়গা অনেকে লাঠি চড় থাপ্পড় কি পরিমাণ যে একটা নির্মমতা নিষ্ঠুরতা তাদের সাথে হয়েছে, এটা বলার অবকাশ রাখে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।